হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। প্রতিশ্রুতি পেয়েছি, প্রতিশ্রুতি বিশ্বাসও করেছি, কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন আজ পর্যন্ত দেখিনি। আমরা হলাম ত্রিপুরার বঞ্চিত, অভাগা সর্বশিক্ষা শিক্ষক, যারা অন্যান্য শিক্ষকের নেই সমহারে কাজ করছে, কিন্তু সমবেতন পাচ্ছে না। যখন সরকারের ছিল না তখন প্রতিশ্রুতি ছিল গভর্নমেন্টে আসলে রেগুলেশন নিয়মিতকরণ করা হবে। এমনকি আমরণ অনশনে যখন সর্বশিক্ষা শিক্ষকরা বসেছিল তখন অনেকগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো এখনও বাস্তবায়ন করা হয়নি। অর্থাৎ সরকারে আসার আগের প্রতিশ্রুতির সাথে সরকার আসার পরের যে বাস্তবায়ন তার সাথে আকাশ পাতাল তফাৎ। তাহলে কি তখনের প্রতিশ্রুতি কি ভোট ব্যাংক ছিল, নাকি বর্তমানে যেটা চলছে সেটা ভোট ব্যাংক? এটাই বুঝে উঠতে পারছে না। সময় যখন খারাপ ছিল তখন দরকার ছিল, সময় যখন ভালো হয়েছে এখন আর সর্বশিক্ষা শিক্ষকদের দরকার নেই। সময় খারাপ ছিল বলছিলাম কেন? কারণ তখন ভোটের প্রয়োজন আছে। সর্বশিক্ষা শিক্ষকদের আন্দোলনটা একটা বড় আন্দোলনের হয়েছিল 2017 সালে। তাই তখন সর্বশেষ শিক্ষকদের কাছে পেতে, তাদের সমবেদনা পেতে তৎকালীন বিরোধী দল তাদের অনশন মঞ্চেও গিয়েছিল, অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, মিশন ডকুমেন্টে সেই প্রতিশ্রুতি ছিল। যখন সময় ভালো হয়ে যায়, গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত একবার নয় দুইবার গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় 6 বছর ধরে চলার পরে এখন আর সর্বশেষ শিক্ষকদের দরকার নেই। নিয়মিতকরণ গভর্নমেন্ট করবে এরকম কোনো কথা নেই। হাইকোর্ট থেকে রায় দিয়েছে, ন্যায্য রায় দিয়েছে নিয়মিতকরণ করার জন্য। এখন সরকার সেই পথে আসছে না, সরকার বলছে আমরা সুপ্রিম কোর্টে দেখে নেব। অর্থাৎ ইচ্ছা কোনোভাবেই নেই। সরকার কোনোভাবেই চাচ্ছে না সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ করতে। সরকার কোনোভাবেই চাচ্ছে না অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাজুয়েটি ভাগ। সরকার কোনোভাবেই চাচ্ছে না স্বাস্থ্য দপ্তরের জিডিএ কর্মচারী রেগুলেশন হোক। সরকার কোনোভাবেই চাচ্ছে না এসপিও কর্মীরা বেতন বৃদ্ধি পাক বা তারা বিভিন্ন রেশন ভাতা তাদের বৃদ্ধি পাক। সরকার কোনোভাবেই চাচ্ছে না যে এবছর টেট পরীক্ষা হোক। সব কিছুতেই ঝুলে রয়েছে। এর মধ্যে মাঝখানে পিষে মরছে বা দেওয়ালে পিঠ থেকে গেছে সর্বশিক্ষা যে সম্মানিত শিক্ষক আছে তাদের, যেটা বর্তমানে সমগ্র শিক্ষার অধীনে। তাহলে এই নিয়মিতকরণের প্রতিশ্রুতি দেওয়া কি অবাস্তব ছিল? সেটা কি বিশ্বাস করা ভুল হয়েছে? এরকম প্রতিশ্রুতি কি আরও ফিউচার আসবে? বিশ্বাস কি করা যায়? সুপ্রিম কোর্টে কেন গিয়েছে? সুপ্রিম কোর্টে কেন গিয়েছে যদি উত্তরটা আমরা খুঁজতে চাই, সুপ্রিম কোর্টে গিয়েছে মানে ইচ্ছে নেই বর্তমান শিক্ষকদের নিয়মিতকরণ। যদি ইচ্ছা থাকতো সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হতাশ শিক্ষক মহল যে আমরা কি শুনেছিলাম যে আমাদের অনশন মঞ্চে গিয়ে কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কি ছিল? সেটা কি কোনো স্বপ্ন ছিল যেটা কোনোদিনও বাস্তবায়ন হবে না? সেটাই ভাবছে সবাই। এখানে হাইকোর্ট রায় দিয়েছিল সর্বশিক্ষা নিয়মিত শিক্ষকদের নিয়মিত করতে, কিন্তু রাজ্য সরকার একে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দরজায় নাড়ল। কারণ আমরা সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ করব না। রাজ্যের সর্বশিক্ষা শিক্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করল শিক্ষা দপ্তর। যদিও সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীদের নিয়মিত করার জন্য প্রায় 3 মাস আগে রায় দিয়েছিল উচ্চ আদালত, তবে উচ্চ আদালত রায় অনুযায়ী সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী নিয়মিত করল না শিক্ষা দপ্তর। উল্টো তাদের নিয়মিত করতে যাতে না হয় তার লক্ষ্যে সম্প্রতি সর্বোচ্চ আদালতে মামলা করে। আর এই বিষয়ই প্রকাশ্যে আসতে সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীদের মধ্যে খুব চরমে উঠেছে হতাশ। এই প্রকল্পে নিয়োজিত রাজ্যে 5,000 শিক্ষক। রাজ্য শিক্ষা দপ্তরের নৈতিবাচক পদক্ষেপের দৌলতে সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী পুরোপুরি হতাশ। কারণ কবে নাগাদ সর্বোচ্চ আদালত উঠবে, এমনকি কবে নাগাদ মামলা নিষ্পত্তি হবে তা সময় নির্ধারিত নেই। আর এর মধ্যে অনেক শিক্ষক শিক্ষা কর্মচারী অবসরে চলে যাবেন, এমনকি এখন পর্যন্ত যারা অবসরে চলে গেছেন তারাও সবাই অবসরকালীন এত সুবিধা থেকে বঞ্চিত হবেন। শিক্ষা দপ্তরের কাছে বিপুল পরিমাণ অর্থ আছে, বিপুল পরিমাণ পোস্ট খালি পড়ে আছে, কিন্তু সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী কীভাবে সর্বোচ্চ আদালতে মামলা পরিচালনা করবে এই নিয়ে বিপাকে পড়েছেন সর্বশিক্ষা শিক্ষক। শিক্ষা দপ্তরের সূত্রে খবর, রাজ্যের অধিকাংশ স্কুল সর্বশিক্ষা শিক্ষকের জন্য নিয়মিত পঠন পাঠন চলছে। পরীক্ষা উত্তমূল্য মূল্যায়ন থেকে শুরু করে পরীক্ষার ডিউটি থেকে শুরু ইনচার্জের ডিউটি থেকে শুরু করে সমস্ত কাজকর্ম সর্বশিক্ষা শিক্ষকরা করছে। এরপরও শিক্ষা দপ্তর তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিল। 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলে সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী নিয়মিতকরণ বেতনকরণ করা হবে। প্রতিশ্রুতি ছিল গভর্নমেন্ট নিয়মিত কোনো বেতন কম দেবে, সে প্রতিশ্রুতিতে বাস্তবায়ন হয়নি। এমনকি হাইকোর্ট রায় দেওয়ার পরও সেই রায়কে চ্যালেঞ্জ জানানো হয়। উল্টো তৎকালীন বামপন্থী সরকারের সময় সর্বশেষ শিক্ষক কর্মচারীদের বছরে একবার বেতন বৃদ্ধির যে প্রথা ছিল তাও বাতিল করে দিল। শুধু তাই নয়,
তাদের ডিএ অন্যান্য সুযোগ সুবিধা পর্যন্ত বন্ধ করে দিয়েছে ত্রিপুরাতে। শিক্ষা দপ্তর সূত্রের খবর, 23 ফেব্রুয়ারি 2021 সালে রাজ্য আদালত বা উচ্চ আদালতে যে সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ পেনশন প্রদান নির্দেশ দিক, পরবর্তী কন্টেম মামলা হলে রাজ্য সরকার পক্ষ উচ্চ আদালতকে জানায় সর্বশিক্ষা মামলা রায়কে চ্যালেঞ্জ জানায় সর্বোচ্চ আদালতে যাবে না, সরকার শিক্ষকদের নিয়মিতকরণ করবে। কিন্তু পরবর্তীতে 30 নভেম্বর 2021 সালে শিক্ষা দপ্তর নিয়মিতকরণ স্কিম বানিয়ে টেটের অজুহাত থেকে কোনো শিক্ষককে নিয়মিতকরণ করেনি। কীরকম একটা বুদ্ধি পাকিয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী নিয়মিতকরণ না করার জন্য। আবার মামলা হলো উচ্চ আদালতে, এবার তো উচ্চ আদালত বলেই দিয়েছে নিয়মিতকরণ করতে, এবার তো আর কোনো রাস্তা নেই, এবার কোনো রাস্তা খুলেন নেই, এবার নতুন কোনো স্কিম চালু করার প্রয়োজনীয়তা নেই। আর এখন তো শিক্ষামন্ত্রীর কাছে এতটুকু সময় নেই নতুন কোনো স্কিম চালু করার, তাই গভর্নমেন্ট ডাইরেক্ট সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে, হারবে। এখানে সুপ্রিম কোর্টে গিয়েও হারবে গভর্নমেন্ট, এখানে জেতার কোনো রাস্তা নেই। পার্শ্ববর্তী রাজ্য আসাম, আমাদের রাজ্য ত্রিপুরা, দুইটা রাজ্যে সেম দলের বা সেম গভর্নমেন্ট কিন্তু চলছে। তাহলে আসাম স্টেটে যদি সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ করে রাজ্য শিক্ষা দপ্তর অধীনে করা যায়, তাহলে ত্রিপুরাতে কেন হবে না? আসামে যদি 53% ডিএ পাওয়া যায়, ত্রিপুরাতে কেন হবে না? আসামে যদি রেগুলার পেতে চাকরি দেয়, ত্রিপুরাতে কেন ফিক্সড পেতে চাকরি দেয়? অনেকগুলি কোয়েশ্চেন থেকে থাকে, দুই দিকে দুই রকম নিয়ম। তাহলে কি আমরা বলতে পারি ত্রিপুরার নিয়মগুলি সঠিক না, বা ত্রিপুরার যে পদ্ধতিতে চলছে বা যেই কাঠামোতে চলছে সেই কাঠামোটা কর্মচারী বঞ্চনার কাঠামো? উচ্চ আদালতের রায় থেকে স্পষ্ট, রাজ্যের পূর্বোত্তর ব্রাহ্ম সরকার সমস্ত নিয়মনীতি মেনেই সর্বশেষ শিক্ষকদের চাকরি দিয়েছিল। এটা তো বোঝা যায় নিয়মনীতি মেনে চাকরি দিয়েছেন। নিয়মনীতি মেনে চাকরি দিলে তো শিক্ষকদের চাকরি থাকতো না। উচ্চ আদালতের রায় তো এমন দিয়েছে। বিজেপি দলের ভীষণ ডকুমেন্টে বলা হয়েছিল সরকার গলে 3 মাসের মধ্যে নিয়মিতকরণ করা হবে। উচ্চ আদালত স্পষ্ট করে বলেছিল শিক্ষকদের নিয়ন্ত্রণ করতে টেটের কোনো প্রয়োজন নেই। তবে এবার সর্বোচ্চ আদালতে গেল শিক্ষা দপ্তর। আসাম বিজেপি সরকার স্বেচ্ছায় গত 2 সেপ্টেম্বর গুয়াহাটিতে এক অনুষ্ঠানে প্রায় 23,000 সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত নিয়োগপত্র তুলে দেয়। কোনো হাইকোর্টের কেস নাই, কোনো সুপ্রিম কোর্টের কেস নাই। আসামের যে মুখ্যমন্ত্রী আছে হিমন্ত বিশ্ব শর্মা, উনি নিজের ইচ্ছা স্বইচ্ছায় সর্বশিক্ষা শিক্ষকদের বঞ্চনা দূরীকরণে 23,000 সর্বশিক্ষা শিক্ষকদের হাতে নিয়মিতকরণের নিয়োগপত্র তুলে দেয়। ইভেন 9,000-এর মতো পোস্ট খালি যেগুলো আছে জিটি পিজিটি শিক্ষক পদের ভ্যাকেন্সিও বেরিয়ে গেছে, শিক্ষকও হবে। ত্রিপুরা নিয়মিতকরণ হচ্ছে না, টেটও হচ্ছে না, সব দিকেই সব আটকে আছে। এর ফলে আসামের সর্বশেষ শিক্ষকদের ফলে একটা স্বস্তি হলো। ত্রিপুরা শিক্ষকদের ভাগ্যে সেই কালো মেঘই কিন্তু বিরাট করছে। অভিযোগ, সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণে হাইকোর্টের নির্দেশ ও কেন্দ্রীয় সরকার কৃতজ্ঞ শিক্ষকদের বেতন বাবদ অর্থ বরাদ্দ সবুজ সংকেত থাকার পরও শিক্ষা দপ্তর, আইন দপ্তর, অর্থ দপ্তর দেশের সর্বোচ্চ আদালতে লিভ পিটিশন দায়ের করে। তবে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসার পর রাজ্যে সরকার সর্বোচ্চ আদালতে যতগুলো লিভ পিটিশন দায়ের করে, এই সময়ের মধ্যে প্রায় 90% লিভ পিটিশনে সরকার হারে এবং নিষ্পত্তি হওয়ার সিংহভাগই সরকারের পক্ষে রায় জানি, রাজ্যের পক্ষে রায় জানি। জানা গেছে সর্বশিক্ষা শিক্ষক বর্তমানে সমগ্র শিক্ষা শিক্ষকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আদালতে যাবার পর দপ্তর ওইটি ওভারটাইম খেটেছেন বলে সূত্রে খবর। তিনি সর্বত্রই কলখাটি নাচছেন বলে খবর। অন্যদিকে শিক্ষা দপ্তর সচিবও এক্ষেত্রে উৎসাহী ছিলেন বলে জানা যায়। এক্ষেত্রে শিক্ষা দপ্তর সর্বোচ্চ এক সূত্রে সুপ্রিম কোর্টে যাবার কথা স্বীকার করা হয়েছে। অর্থাৎ বঞ্চনার একটা কালো অধ্যায় শুরু হয়েছে। এখন যখন সুপ্রিম কোর্টে যাওয়া হবে, সুপ্রিম কোর্টে তো সর্বশেষ শিক্ষকরা জিতবে, কিন্তু ডেটের পর ডেট তো পড়বে। মিনিমাম একটা কেস যদি সুপ্রিম কোর্টে ওঠে, এত পরিমাণ লুট, কেসটা মিনিমাম 6 মাস লাগবে, ম্যাক্সিমাম 2 বছরও লাগতে পারে। যদি 2021-এ যে কেসটা ত্রিপুরায় জিতেছিল সর্বশেষ শিক্ষকরা, সেইটার পরিপ্রেক্ষিতে আবার কেস করার পরে 2024 সালে আবার জয় হয়েছে, এখানে 3 বছর লেগে গিয়েছিল হাইকোর্টে, তাহলে সুপ্রিম কোর্টে আমরা ম্যাক্সিমাম 3 বছর লাগতেই পারে। তাহলে 2024-এ যদি একটা উঠে, সেটা তো 2026-27 যেতেই পারে। তাহলে এত বছর কি সর্বশেষ শিক্ষকরা সবাই কি শান্তিতে থাকতে পারবে? বঞ্চনা নিয়ে কি ঠিকঠাক ডিউটি করতে পারবে? সেই বঞ্চনা নিয়ে কি ছাত্রদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে? সেই বঞ্চনা নিয়ে কি বেঁচে থাকতে পারবে? এটাই সবচেয়ে বড় কোশ্চেন। অর্থাৎ স্বল্প বেতনে কাজ করে যাও, ম্যাক্সিমাম কাজ করে যাও, বেতনের বলা কিছুই নেই, প্রতিশ্রুতির গালভরা গল্প, বাস্তবায়নের কোনো পরিকল্পনাই নেই। এইভাবে যদি চলতে থাকে, একজন সর্বশিক্ষা শিক্ষকদের মানসিকতা কোথায় গিয়ে দাঁড়াবে? সম্মানিত শিক্ষকরা যদি সমাজে মেরুদণ্ড হয়, তাহলে মেরুদণ্ডকে ঠিকঠাক রাখার দায়িত্ব তো বর্তমান প্রজন্মের, বর্তমান সরকারের। ওরা ঠিকঠাক বেতন পাচ্ছে কিনা, ঠিকঠাক পরিমাণে সুখে আছে কিনা, সেটা দেখা তো সরকারের দায়িত্ব। একটা সর্বশিক্ষা শিক্ষক যখন পেনশনে চলে যাবে, যেহেতু ত্রিপুরা সরকার অধীনে ডাইরেক্ট কর্মরত নয়, ওই সর্বশিক্ষা শিক্ষক কি গ্র্যাজুইটি পাবে, লিভ স্যালারি পাবে, পেনশন পাবে? কিছুই তো পাবে না। কিন্তু শিক্ষক সমাজের মেরুদণ্ড, এইভাবেই চলছে, বঞ্চনা এইভাবেই চলছে। তবে সময় লাগুক, সময় লাগবে, সেটা সবাই জানে। সুপ্রিম কোর্টে গিয়েছে, কিছু তো সময় লাগবে, কিন্তু জয় কিন্তু
আমাদের সম্মানিত শিক্ষকদের হবে। শিক্ষকরা কোনোদিনও হারতে পারে না। শিক্ষকরা ন্যায়ের জন্য যেহেতু হাইকোর্টের দরজা নাড়িয়েছে, হাইকোর্ট হলো ন্যায়ের মন্দির, আর শিক্ষকরা হলো সমাজের যে মেরুদণ্ড, সমাজের হৃৎপিণ্ড, সমাজের মস্তিষ্ক আমরা বলতে পারি, যার দ্বারা একটা সমাজ ঠিকভাবে চলতে ফিরতে পারে। শিক্ষক ছাড়া একটা সমাজের কথা আমরা চিন্তাই করতে পারি না। এই শিক্ষকরা কিন্তু এই ন্যায় মন্দিরে যেহেতু গিয়েছে, হাইকোর্ট অবশ্যই তাদের সাথে ন্যায় করেছে এবং সুপ্রিম কোর্টও ন্যায় করবে। কিছুটা সময় লাগবে। এই সময়টা আমাদের টেনশন ফ্রিভাবে কাটাতে হবে, এই সময়টা আমার একজোট করে কাটাতে হবে, এই সময়টা আমাদের একতা দিয়ে কাটাতে হবে। বেশি টেনশন নেওয়ার এখানে কিছুই নেই। লড়াইয়ের যুদ্ধে যেহেতু নামা হয়েছে, যুদ্ধে শেষ দেখে ছাড়তেই হবে। এত টেনশন নেওয়ার, এত ভয়েরও কিছু নেই। কারণ নিজের সম্মান, নিজের ফিনান্সিয়াল কন্ডিশন এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে এখন যদি যুদ্ধটা আমরা না জিতি বা না যদি আমরা জড়িয়ে পড়ি, তাহলে আমাদের নেক্সট প্রজন্ম কী পাবে, আর সমাজকে আমরা কী একটা বার্তা দেব? এই জন্যই আমাদের শেষ আন্দোলনটা সুপ্রিম কোর্টে গিয়েছে। শেষ আন্দোলনটা আমাদের জারি রাখতে হবে। আর যা হওয়ার হয়ে গেছে, এখন আমাদের একটাই ভরসা সুপ্রিম কোর্ট যা করার করবে। এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেও কোনো বেনিফিট হলো না। অনেক সর্বশিক্ষা শিক্ষকরাই কমেন্ট অনেকগুলোই করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিভিন্ন মন্ত্রী মিনিস্টার যখন কিছু প্রেস কনফারেন্স করে বা কোনো পোস্ট করে, কিন্তু কোনোই তো লাভ হলো না সম্মানিত শিক্ষকদের ভাগ্য তো সেই কালো মেঘই। তো এই ধরনের রিকোয়েস্ট বা এই ধরনের আবেদন নিবেদনে বর্তমান সময়ে আর দেখছি না আমরা কিছু হবে। যা হবে সুপ্রিম কোর্টে হবে। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টে কীভাবে কেসটাকে তাড়াতাড়ি ডিসক্লোজ করা যায়, কীভাবে কেসটাকে তাড়াতাড়ি শেষ করা যায়, সেই দিকে ভালোভাবে পরিকল্পনা নিতে হবে। নিজেরা ফিনান্সিয়ালি আরেকটু স্ট্রং হওয়ার জন্য সবাই একসাথে নিয়ে চলতে হবে, একসাথে মেন লড়াইটা লড়তে হবে, যাতে সবার মুখে হাসিটা ফোটে। আমরা ওয়েট করব সেই দিনের জন্য। আর আমরা প্রথম দিকেই আমাদের সম্মানিত শিক্ষকদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমরা দেখব সুপ্রিম কোর্টে আমাদের সাথে কী ন্যায়টা করে, এবং আমরা 100% নিশ্চিত যে সুপ্রিম কোর্টে আমাদের যে সম্মানিত শিক্ষকদের জয় হবে এবং তারা যে ন্যায়টা সেটা পাবে। কিন্তু সেই ন্যায়টা যদি সময়ে পাওয়া হয়, কোনো একটা বঞ্চনা অবসান যদি সময়ে হয়, তাহলে সেটা অনেকটা ভালো। কিন্তু সময়ের পেরিয়ে গেলে হলে বা সময়ের পরে গিয়ে হলে সেই বঞ্চনাটার সুখটা বা বঞ্চনা অবসানের যে সুখটা, সেই সুখটা কিন্তু সবাই এনজয় বা সেই সুখটা কিন্তু সবাই পরিলক্ষিত করতে পারে না। এখন আজকে এতটুকুই। তবে কোনো দিন প্রতিশ্রুতিকে বিশ্বাস করার আগে নিজেকে ঝাঁকিয়ে নিতে হবে যে প্রতিশ্রুতিটা বিশ্বাসযোগ্য কিনা। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।